দুবেলা দুমুঠো খাবারের জন্য যাদেরকে দিনভর মানুষের বাসাবাড়িতে কাজ করতে হয় তাদেরকে মাঝে মধ্যেই শারীরিক নির্যাতন, খুন কিংবা ধর্ষণের নৃশংস শিকার হতে হয়। প্রতি বছর কতজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয় তার সঠিক কোনো হিসেব না থাকলেও এটা তো বলাই যায় প্রতিদিনই কোনো না কোনো ঘরে কাজের মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জীবনও দিতে হচ্ছে, তারপরও কাজের মেয়ে খুন হয়ে তার বিচার পেয়েছে এমন দৃষ্টান্ত আমাদের দেশে অন্তত নেই। সবকিছুরই তো একটা শেষ আছে, আমরাও চাই এই অধ্যায়েরও একদিন শেষ হবে। যে কারণে কিশোরগঞ্জের ভৈরবে এরকম এক কাজের মেয়ে হত্যার পর বিচার না পাওয়া পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। দর্শক, স্বামীর সাথে বাসার কাজের মেয়ের অনৈতিক সম্পর্ক শেষ করতে গৃহকর্মী শিমুলকে খুন করে কিভাবে সেই ঘটনাকে ধামাচাপা দেবার চেষ্টা চলছে সেটাই দেখাবো এবারের পর্বে। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। অনুসন্ধানে সহায়তা করেছেন ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবু, সাথে ছিলেন মনসুর সেলিম। মূল ঘটনায় যাবার আগে কয়েকটি চরিত্রের সাথে পরিচিত হয়ে আসব। পুরো ঘটনা ভালোভাবে বুঝতে চরিত্রগুলোর কথা মনে রাখতে হবে। ঘটনার মূল চরিত্র সুমাইয়া আক্তার শিমু, বয়স 30। প্রায় এক যুগ ভৈরব পৌরসভার কমিশনার আরিফের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করেছে। আরেকভাবে বললে রক্ষিতা হিসেবে ছিল পুরো একটি যুগ। রক্ষিতার দায়িত্ব পালন করতে গিয়ে 5 সন্তান নিয়ে স্বামীর সংসারও ছাড়তে হয়েছে শিমুলকে। আবার সেই কারণেই নাকি শিমুল এখন পৃথিবীর ওপারে। আরিফুল ইসলাম আরিফ ভৈরব পৌরসভার বর্তমান কমিশনার। আরিফ কমিশনারের বাড়িতে রক্ষিতা হিসেবে এক যুগ কাটিয়েছে শিমুল। আরিফ কমিশনারকে বলা হয় ঘটনার মূল হোতা। মূল হোতা কেন বলছি সেটি আরেকটু পরে বলবো। লাইলি বেগম আরিফ কমিশনারের স্ত্রী। অভিযোগ রয়েছে শিমুল হত্যার মিশনে নিজে উপস্থিত ছিল লাইলি বেগম। দর্শকের পরের চরিত্রগুলোর সাথে পরিচয় হবার আগে একটু দেখে আসব সুমাইয়া আক্তার শিমুলের ভাগ্যে সেদিন কি ঘটেছিল। আগেই জানিয়েছি শিমু কাজ করত আরিফ কমিশনারের বাড়িতে। কাজের মেয়ে হলেও দেখতে কাজের বুয়ার মতো মনে হতো না শিমুলিকে। সেটাও সমস্যা না, কিন্তু সমস্যা হলো কাজের মেয়ের সাথে আরিফের মেলা মেশাটা সন্দেহের চোখে দেখত আরিফের স্ত্রী। এর জের ধরে আরিফের স্ত্রী লাইলি কাজের মেয়ে শিমুলকে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটা হয়তো সেখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ না হবার কারণ হলো আরিফ শিমুলকে তার বাড়িতে না পাঠিয়ে আরিফের বাড়ির পাশেই তার দখল করা একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়। আরিফ মিয়া নিজের ঘর বাইন্ধে দিচ্ছে, মানে তাহার লাইকা। আর সেখান থেকে আরিফের সাথে যোগাযোগ হতো শিমুলের, যে কারণে সেই বাড়ি থেকেও শিমুলকে বের করে দেবার চেষ্টা চালায় আরিফের স্ত্রী। ঘটনার ঠিক একদিন আগেও শিমুলকে আরিফের স্ত্রী আর শালারা মিলে মারধর করে। মারছে বলো আরিফ মিয়ার হালার বয় আর হালায় আর বলে মারছে। কেন মারলো? কেন মারলো? কেন তা ঘটনা মনে মারছে। বন্যের অশান্তি হয় আরিফের সম্পর্ক। আরিফের সাথে ওই শিমুল সম্পর্ক ছিল, এই ঘটনা নিয়ে মারা হয়েছে। তাদের হাতে মার খাবার পরও আরিফকেই শিমুলের আপন মানুষ মনে হয়েছে, যে কারণেই তার কাছে বিচার চাইতেও গিয়েছিল। সে আসছে মানে আমি এই ঘরে বসা লোকজন সব আছে, ওই আমারা তো মারছে। কে মারছে? ও হনু আছে, একটা মেয়ের নাম হনু, আর একটা হচ্ছে আমার শালা ফুরকান। যা বিচার করুন অক্ষণ করতেন না। আরে অক্ষণ লোকজন দেখা যাচ্ছে, এখন কিভাবে করি আমি আয়সা তোর বিচারটা করুন ছাত্রী। এরপর আরিফ বিচার না করে আরিফের বাড়িতে এসে তার সব কুকৃতির কথা মানুষের কাছে ফাঁস করে দেবার হুমকি দেয় শিমুল। একটা বাংলো বাড়ি আছে, ভৈরব বাংলো বাড়ি করছে, বাগান বাড়ি। এই বাগান বাড়ি ভিতরে মনে করেন কি মদের আড্ডাও, এরপরে ওই মেয়েদের লুয়ে এসে এরা রাত্রেবেলা নাইচ গানও, মেয়েরা লুয়ে এসে অনেক কিছু ফিনচির ব্যবসাও, এটা সব কিছু আমার বোনে সব কিছু জানা লাইছে। জানালার পরে একদিন আরিফ ভাই নিজে কইছে, আরিফ ভাই আপনি যেন ইটা করেন, আমি কিন্তু একদিন কইয়া দিয়ে। এরপরই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবার ভয়ে আরিফ কমিশনার, তার সাথে আরিফের স্ত্রী, শালা সবাই শত্রু হয়ে যায় শিমুলের। দর্শক, এই ঘটনার প্রায় 1 মাস পেরিয়েছে, কিন্তু
এখন পর্যন্ত শিমুল হত্যার সংবাদ কোনো পত্রিকা বা টেলিভিশনে খবর হয়ে আসেনি। অথচ শিমুল হত্যার খবর শুনে সেদিন অনেক সাংবাদিকও ঘটনাস্থলে ছুটে গিয়েছিল, কিন্তু খবর কোথায় গেল? ঘটনাস্থলে সাংবাদিক যাবার আগে উপস্থিত ছিল আরিফ কমিশনার, সেই সাথে তার সাঙ্গপাঙ্গরা। শিমুলের পরিবারের লোকজন যাতে কোনো তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করতে না পারে সেই ব্যবস্থা করেছিল আরিফের লোকজন। আরো অনেকে এখানে তখন দাঁড়ানো, এবং মেয়ের একটা বোন, ছোট বোন কান্নাকাটি করতেছে। এই সময় আমরা সাধারণত ঘটনাটি কিছু আমরা ফুটেজ করি, কিন্তু করার পর যখন আমরা কোনো বক্তব্য নিতে যাই তখন দেখা যায় যে কেউ বক্তব্য দিতে সবাই অনীহা প্রকাশ করে। এমনকি অনেকেই সাংবাদিকদেরকে আরও তুচ্ছ-তাচ্ছিল্য করে অনেক ধরনের কটূক্তি এবং অনেক সময় গালাগালিও দেয়। এর মধ্যে 2-4 সাংবাদিক আবার আরিফের টাকার কাছে বিক্রিও নাকি হয়েছে। ওইসব অসৎ সাংবাদিকরাই সৎ সাংবাদিকদেরকেও আরিফের পক্ষে ম্যানেজ করবার চেষ্টাও করেছে। নট অনলি প্রশাসন, আমি এরকমও শুনছি যে ভৈরবের সাংবাদিকরাও অনেকেই অনেক টাকা পেয়েছে। শুধু সাংবাদিক কেন, আরিফ কমিশনারের টাকা আর ক্ষমতা শিমুলের পরিবারের লোকজনকেও মুখ খুলতে দিচ্ছিল না। স্থানীয় সৎ সাংবাদিকদের কাছে শিমুলের পরিবারের লোকজন যেভাবে মুখ বন্ধ রেখেছিল, আমাদের কাছেও ঠিক একইভাবে মুখ চেপে বসেছিল শিমুলের মা ভাইয়েরা। আমরা ডরাই লিগে আমরা তো মনে করুন ওই আবার একটা ঘটনা হয়েছিল না, তেনাদা ফালাইছেন না, হ্যাঁ তেনাদা ফালাইছেন না, এই জন্য আমরা কিছু আর ডরাই। আমরা নিয়ে আসার প্রথম মাঝগাঙ্গ ফালাই দিব, বাচ্চার টান্না বাগান। শিমুলের পরিবারের লোকজন মুখ বন্ধ করে রাখলেও আমাদের অনুসন্ধান বন্ধ থাকেনি। প্রায় 2 সপ্তাহ আরিফ কমিশনার আর শিমুলের পরিবারের লোকজনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের নজরদারিতে। 15 দিনের অনুসন্ধানে কি পেয়েছি এবার সেটা দেখব। একুশের চোখের একদল শিমুলদের বাড়ির সামনে, আরেক দল আরিফ কমিশনারের বাড়ির আশপাশে। এরই মধ্যে আমাদের কাছে খবর আসে শিমুলের খুনিরা বাঁচার জন্য শিমুলের পরিবারকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করছে। 2-1 দিনের মধ্যে আরিফ কমিশনারের লোকজন টাকা নিয়ে শিমুলের বাড়িতেও নাকি যাবে। আমরাও বাড়ির পিছু ছাড়িনি। শিমুলের বাড়ির গলিতে বিভিন্ন মানুষের যাওয়া আসা, কে যে আসলে কি কারণে যাচ্ছে সেটা বোঝা একেবারেই অসম্ভব। এভাবে আরো একদিন পার। সন্দেহজনক কিছু চোখে না পড়ায় পরদিন আবার একই দায়িত্ব পালন করতে হয়েছে। সকাল থেকে আমাদের অপেক্ষার শুরু, তারপর বেলা 12টা। হঠাৎ করে বাড়ি থেকে 2 জন বের হয়ে এলো। ব্যাগ হাতে শিমুলের ভাই সুমন, আর তার সাথে শিমুলের বোনও রয়েছে। তাদের অনুসরণ করলে হয়তো কিছু একটা পেতেও পারি, যে কারণে আমরা তাদের পেছন পেছন যেতে থাকলাম। তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পূবালী ব্যাংকের ভবনে ঢুকে পড়ল সুমন। রহস্যের কিছু একটা সেখানে পাওয়া যেতে পারে, যে কারণেই আমরা শিমুলের সামনে গিয়ে দাঁড়াই। ভাই দাঁড়ান, একটু দাঁড়ান। সুমন না আপনার? জি। আপনার বোনই তো মারা গেছে, ওই যে সীমানা? জি। মারা গেছে তো আপনার বোন। আরিফ সাহেব কি টাকা টুকা দিচ্ছেন না আপনাদের? না ভাই। হ্যাঁ ব্যাংকে কি কিছু না? কি করতে আসছেন, কি করতে ব্যাংকে? আমাদের জেরার মুখে অবশেষে স্বীকার করতে বাধ্য হয় আরিফের দেয়া টাকা জমা দিতেই ব্যাংকে এসেছেন। টাকা রাখার জন্য। কিসের টাকা? এটা আরিফে আমাদেরকে দিয়েছে। আরিফ সাহেব দিয়েছে? জি। কত টাকা? এই 8 লাখ টাকা। এখানে কি 8 লাখ টাকা আছে? জি। আরিফ সাহেব টাকা দিয়েছে কি কারণে? আমার বোনকে তারা মেরে ফেলছে, সেই জন্য তাদের বাচ্চা আছে 5টা, বাচ্চাদের জন্য দিয়েছে। আপনারা তার কাছ থেকে টাকা নিলেন? নিতে চাই না, উনি টাকা দিচ্ছে। আর উনার তো মনে করেন শক্তিশালী লোক, ওনাদের সাথে আমরা কিভাবে লড়বো? আমরা হচ্ছে সাধারণ মানুষ।
দর্শক, ভয়ে হোক আর লোভে হোক, শিমুলের ভাই বোনেরা আরিফের টাকার কাছে জিম্মি হয়েছে এটা তো বলাই যায়। কিন্তু শিমুলের ভাই বোনেরা আরিফ কমিশনের টাকার কাছে বিক্রি হলেও শিমুলের মাও কি বিক্রি হয়েছে জানাবো বিরতির পর। দর্শক, বিরতির আগে ব্যাগ ভর্তি টাকা নিয়ে শিমুলের ভাইকে ধরেছিলাম ব্যাংকের সামনে থেকে। ভাই বোনকে ৮ লাখ টাকা দিয়ে শিমুল হত্যার বিচার থামিয়ে দিতে চাইছে আরিফ কমিশনার। কিন্তু শিমুলের মা কি চায় সেটা জানতে আমরা শিমুলদের বাড়িতে গিয়েছিলাম। দেখা যাক শিমুলের মা কি চায়। ব্যাংক থেকে আমরা সোজা গিয়েছিলাম শিমুলদের বাড়িতে, শিমুলের মায়ের কাছে। মায়ের মন বাড়িতে সারাক্ষণই মেয়ের জন্য চোখের জল ঝরতে থাকে। শত কষ্ট হলেও এক মেয়ের বিচার চাইতে গিয়ে আরেকজনকে হারাতে চান না, যে কারণেই আমাদের সাথেও কোনো কথা বলতে রাজি হয়নি শিমুলের মা। এরপর আমরা আর কোনো কথা জানতে না চেয়ে আরিফের সাথে সুমনের টাকা লেনদেনের বিষয়টি তাকে জানিয়ে ঢাকায় চলে আসি। পরদিন ঢাকায় এসে হাজির শিমুলের মা, বোন আর শিমুলের প্রতিবন্ধী ছেলে। আমার মেয়ের এজন শেষ করলেছি, তা আমিও শেষ হয়ে যাবো। এর আমার বই দেখ মাইরলা কাটলা এটা আমি যাই কইরা আমার মনটারে ইয়া করছি, কইরা ছেলের বুঝায় তোরা পুরা থাক, আমি যাই, আমি যা তোর তা যা। আমার মেয়েরে মাইলেছে এটার ওখানে বিচারটা না করলে আবার একজনটা নিয়ে মারিব, একজনটা নিয়ে মারি লেব, দুইনার মিলে তাহানতে না তাহনি বালা। আমি কি করবো? আমি তো বিচার চাইতাম, যায় আমি আসছি বিচার চাইতাম। কার ভয় এতদিন মুখ বন্ধ রেখেছিলেন শিমুলের মা সেই তথ্য আমাদেরকে জানান। আমার আমজা দেখছি মায়া 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 আমার বাসা 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 আরিফ কমিশনে আমার বাসা মায়া আমার বাসা। আমি আমি তোমার বাসায়, তোমার 3টা সন্তানের না একটা সন্তানটা মারা লাও আমার সামনে, তো হইলে তোমার বাঁচাইতাম পারো। শিমুলের মায়ের মতো শিমুলের বোনও টাকার চাইতে বোন হত্যার বিচারটাকেই বড় মনে করে মায়ের দলে যোগ দিয়েছেন। যেটা মানুষটা বাইরে মারছে এলাকা, ওনে বাইরে তো আগাইছে, বাইরে তো প্রথম জানছে না, এমন জন্য বাইরে জনে মারছে। ওনে হ্যাঁ গিয়া সেরা কইতাছে গাছ লাড়ি দিয়ে ইচ্ছে মতন বাইরে এসে তোর বোনের চুলো দূরে হেসছে নিয়ে বাগান বাড়ি ইচ্ছে মতন মাইরা তে বড় আবার দিয়ে গেছে। প্রতিবন্ধী ছেলের সামনেই সেদিন শিমুলকে পেটানো হয়েছিল। সবকিছু নিজের চোখে দেখে আমাদেরকে বলতেও এসেছিল, কিন্তু বিধাতা তাকে বলার ক্ষমতা দেয়নি। যতটুকু পেরেছে ইশারায় আমাদেরকে বুঝিয়েছে। শিমুলের মা আর বোন সব তথ্য জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবার আশ্বাস দেবার পর আমাদের অনুসন্ধানের পথও কিছুটা সুগম হয়েছে। কিন্তু বিচারের পথ কতটা সুগম হলো সেই প্রশ্ন তো থেকেই যায়। ঢাকায় এসে শিমুলের মা আমাদের কাছে সব ঘটনা খুলে বলবার পর আমরা আবারও শিমুলদের বাড়িতে যাই। এবার শিমুলদের বাড়িতে যাবার পর শিমুলের ভাইও নিজের অবস্থান পাল্টায়। যত কিছুই হোক আরিফের ভয়ে বোন হত্যার বিচার চাওয়া থেকে সরে না আসার আশ্বাস তারও। নিয়ে গেছে আর কমিশনের বউ আসছে, আর কমিশনের শালা তার এক বাইক নিয়েছে বাংলোতে, তারা তার দেশে তার 2-1 লোক আছে, তারা নিয়ে মনে করেন কি বাংলোতে নিয়ে মায়ের দিয়ে করছে, মায়ের আইন না বাসায় রেখে দিয়ে গেছে। এই বাসায় না, ও জি বাসাতে থাকে, মাদ্রাসার সাথে। কিন্তু এতদিন বিচার চাননি কেন? এখন তো মনে করেন ওনারা বললে আছে একটা নিবাংশ পথে যাওয়ার জন্য, এই জন্য বলছে সাংবাদিক টাংবাদিক গেলে তোমরা কিছু বলা বলি করো না। তবে ওনারা তো লোক পাঠাইছিল কয়েকজন, কমিশনার। এটাও একমাত্র কারণ না। স্থানীয় একজনের ধারণ করা মোবাইল ফুটেজে দেখা যায় শিমুলের বোন শিমুলের লাশ ধরে কান্না করছে, তার সাথে 2-1 জনের নাম ধরেই বোন হত্যার জন্য দায়ী করছে।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় আরিফ কমিশনার। তারপর কি হয়েছে তা আমাদের জানা নেই, কিন্তু সাংবাদিক আসবার পরই শিমুলের বোনের কান্নায় এতক্ষণ যাদের নাম ভাসছিল সেই নামও পাল্টে যায়। কিছু জানি না, আমার মানে আমার বাইরের লোকে কাজ আর কি, বাইরের লোকে কাজ, আমার বাইরের লোকে মিল নাই, আমার বাইরের বয়। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ যাবার পর সেখানেও আরিফ কমিশনার ঠাই দাঁড়িয়েছিলেন। ভিডিওতে দেখা যায় আরিফের কিছুক্ষণ পরপরই মুখ ঠোঁট শুকিয়ে আসছিল। পুলিশ যখন নিহত শিমুলের বোনকে জেরা করছিল তখনও আতঙ্কে ছিল আরিফ। শিমুলের বোনের মুখ ফসকে কখন কি বেরিয়ে যায় সেই ভয়ে পুলিশের কাছ থেকে সরিয়ে নেয় শিমুলের বোনকে। এরপর একদিকে শিমুলের পরিবারকে ভয় ভীতি দেখিয়েছে, অন্যদিকে পুলিশকে ম্যানেজ করেছে অন্যভাবে। পরে গিয়া আরিফ কমিশনটা বাদ দিয়া মামলা দেওয়া, আরিফ কমিশনটা লগে জোড়ায় না যদি কার লেগে মামলা দিয়া জিলামিন ইলারুতে মামলাটা দিয়া ইলার সারা মামলা কার লেগে করি এটা কইছে, ওসিও কইছে, আবার সম্বাদীরা জন্য গেছে হেরাও কইছে, আর ইলার লগে জন ছেলে ফেলা আছে তার নাম চিনি না, তুই তো বেড়া ইতানো কইছে, আমি লগে লগে কইছে আমার মামলাটা হইল না, টেকাটা আমি ফালাইছি, আমি টেকা মারছি শক্ত হয়েছি কারে, আর টেকা মারছি টেকাটা করেছি কাজ করে বলেছি ওসিরে টেকাটা আমি ফালাইছি বলে ওসি 5 লক্ষ টাকা আমার মামলা লইল না। আর কমিশনে আমরা তো শুনছি লগে লগে শুনছি। শিমুলের মায়ের বক্তব্যের সত্যতা জানতে আমরা ভৈরব থানায় যাই, কিন্তু থানার ওসির দিকে আমাদের ক্যামেরা তাক করতেই চেয়ার থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায় ওসি। আবার কোনো ফিট করে রাখছেন নাকি? শিমুলের পরিবারের তথ্য অনুযায়ী শিমুলের ভাইকে 8 লাখ, থানার ওসিকে 5 লাখ, এছাড়া স্থানীয় সাংবাদিকদের প্রায় 10 লাখ টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেছে আরিফ কমিশনার। পুলিশ ও সাংবাদিককে দেয়া টাকার বিষয়টি আমরা প্রমাণ করতে না পারলেও শিমুলের পরিবারকে দেয়া টাকার বিষয়টি আমরা প্রমাণ করেছি, কিন্তু আরিফ কমিশনার সেটাও মানতে নারাজ। কে ভয় পাচ্ছে? আমি তার চিকিৎসা করাইছি, সবকিছু করছি, থানায় নিয়ে গিয়ে সবকিছু আমি করছি। কে জিজ্ঞাসা? আমি একটা কথা নিয়ে বলছি, কোন মীমাংসার কথা আমি কাউকে বলছি এরকম প্রমাণই নাই। নিহত কাজের মেয়ে শিমুলের সাথে তার সম্পর্কের বিষয়টি অস্বীকার করে, তার সাথে খুনের বিষয়টিও। আমার কথা এখনই, যদি পোস্টমর্টম রিপোর্টে হত্যা আসে, যারা তুলে তার বিচার হোক, আর যদি আত্মহত্যা আসে, কি কারণ আত্মহত্যা করছে এটা তো আইন প্রয়োগের সংস্থা আছে, ওনারাই বুঝবে ভালো। খুনের সাথে অভিযুক্ত অন্যদের মধ্যে আরিফের স্ত্রী লাইলি, আরিফের শ্যালক ফোরকান, কালু, পারভেজ, হানুফার সবাই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। থানায় মামলা করতে না পেরে শিমুলের পরিবার এখন আদালতের কাছে হাজির হয়েছেন, কিন্তু সেখানেও আশঙ্কা রয়েছে বিচার না পাবার। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে নির্যাতনের শুধুমাত্র গেল 1 বছরে 54 জন গৃহকর্মী খুন হয়েছে। প্রতিটি খুনের পেছনের কারণ গৃহকর্ত্রীর নির্যাতন কিংবা গৃহকর্তার লালসা। এসব কারণে আত্মহত্যার ঘটনাও ঘটেছে 6টি। সংস্থার অনুসন্ধান বলছে আত্মহত্যা বলে যে 6টিকে চালানো হয়েছে সেগুলো আসলে হত্যা। গৃহকর্মী শিশু যারা এবং মেয়ে শিশু, তাদের উপর খুন্তি, লাঠি, ব্লেড, তারপরে ছ্যাঁকা দেওয়া, এই ধরনের নির্যাতনগুলি অহরহ ঘটছে এবং এটা আমরা এ ধরনের অভিযোগও পাচ্ছি এবং পত্রপত্রিকাও আমরা দেখছি। এই ধরনের নির্যাতন যেমনি হচ্ছে, পাশাপাশি সেক্সুয়ালি অ্যাবিউজ, যৌন হয়রানির শিকারও তারা গৃহের মধ্যেই হচ্ছে। এর মধ্যে খুব কম অভিযোগে পুলিশের দরজা পর্যন্ত পৌঁছেছে। থানা পর্যন্ত যেগুলো গেছে সেগুলোর একটিও আলোর মুখ দেখেনি। কোন একটা মামলায় চূড়ান্ত বিচার হয়েছে এই গত 1-1.5 বছরে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এসব হয়তো বন্ধ করা যেত যদি অপরাধীকে সুষ্ঠু বিচারের মুখোমুখি করা যেত। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মামলা চালাতে গিয়ে বিভিন্ন হয়রানি, আসামি পক্ষের ভয়ভীতি কিংবা টাকার কাছে জিম্মি হয়ে যাওয়া। আমরা যখন এদেরকে আইনগত সহায়তা দিতে যাচ্ছি, তখন যে দেখছি যে যখন আইনের দ্বার প্রান্তে চলে গেলাম, তখন হচ্ছে সমঝোতা হয়ে যাচ্ছে এবং ভিকটিমের পরিবার এরা কেউ বিচার চাচ্ছে না। একই ঘটনা ভৈরবের শিমুলের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে কিনা সেটিও খুব জোর দিয়ে বলার কিছু নেই, কারণ শিমুলের প্রতিপক্ষ একসময়ের এলাকার আতঙ্ক রমজান ডাকাতের নাতি
আরিফ কমিশনার। এলাকার বিভিন্ন মানুষের কাছে টেলিফোনে আরিফের দখল, চাঁদাবাজির খবর শোনা গেছে, কিন্তু প্রকাশ্যে যে কজন শিমুলের পাশে দাঁড়িয়েছে তাদেরকেও এখন হত্যার হুমকি সহ্য করতে হচ্ছে। বলতেছে কি চেষ্টা তো করতেছি, শুনলাম তোর বোন একজন আমেরিকায় থাকে, তো তোর বোনও শুনছি যে তোর সাথে জড়িত আছে, তোর চেষ্টা করতেছে আমাকে ফাঁসানোর জন্য। তো চেষ্টাটা কর, ভালো করে কর, যেন আমি মরে যাই। যদি আমি বেঁচে যাই তাহলে তোদের অবস্থা খারাপ হবে, কারণ আমি মরে গেলে তোরা বেঁচে যাবে। আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের সবাইকে আমি একসাথে কেটে মাংস রান্না করে আমি খাবো। আরিফ কমিশনার মানে কথাবার্তার মধ্যে তার এরকম একটা ভাব যে সকলকেই দৌড়ে আসে মাইরা ফেলাইবো, কাটিয়া ফেলাইবো, এই ধরনের একটা অবস্থা। শেষ মানে যা কিছু করে বা বলে সব শক্তি খাটায় বলে। এর গোষ্ঠীর জোর আছে, অনেক লোকজন আছে বাড়িতে, কাজে সে শক্তি খাটায় কথা বলে, কাউকে সে পরোয়া করে না, তোয়াক্কা করে না। থানাতেও তার বিরুদ্ধে মামলা করা যায়নি। শিমুল হত্যা মামলায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। আশার কথা হলো, স্থানীয় পুলিশ সুপার শিমুলের পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেবার পর কোর্টে মামলার আবেদন করেছে তারা, কিন্তু সেটা নিয়েও তৎপর আরিফ কমিশনার। লগের গুন্ডা ফান্ডা লুই আসছে, লাস্টটা তারা করে লাগছে, আমার বাড়িতে আসছে। আয়াতে আমরা ডর ভয় দেখাইতে আসছে, পিস্তল ধরে সাইরা তাড়াতাড়ি শুয়ে দাও, তাড়াতাড়ি শুয়ে দাও। তা আমরা না করি সই দিতাম না। কাগজটি লইছে, আমি কবিলি সিরালাম, তারপর কাগজটি তাপা নিছি, নিয়ে সাইরা কয়া এই সই দিতে না দিয়ে স্কুলাম, অক্ষণে গুলি করে লাম কুলাম। তারপরও শিমুলের পরিবারের বিশ্বাস, প্রশাসন তার সাথে, সমাজের বিবেকবান মানুষ তাদের পাশে এসে দাঁড়াবে। একটা চিঠি দিয়ে আমাদের অনুসন্ধানের শুরুটা হয়েছিল। প্রায় 1 মাসের অনুসন্ধানে চিঠির প্রেরককে পাওয়া না গেলেও ঠিকানাবিহীন সেই চিঠি আমাদেরকে পৌঁছে দিয়েছিল রোমহর্ষক এই ঘটনার গলিতে, যে গলির প্রতিটি মুহূর্তেই কষ্টের। তারপরও তৃপ্ত হব যদি অপরাধের বিচার পায় শিমুলের পরিবার। দর্শক, যেতে হবে, যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকেও জানাতে পারেন, আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের ভেতরের খবর। লিখুন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21tv.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।